নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আদিবাসী আন্দোলনে স্তব্ধ জেলা সদর সিউড়ি। প্লাস্টিক মুক্ত শহর গড়ার ডাক দুবরাজপুর পৌরসভার। তারাপীঠে তৃণমূলের বুথ সম্মেলন। সিউড়িতে ছিঁড়ে খেল সদ্যজাত শিশুর দেহের একাংশ। দুবরাজপুর কোর্টে নতুন এপিপি রাজেন্দ্র প্রসাদ দে। মৃতদেহের ময়নাতদন্তের দাবিতে পথ অবরোধ দুবরাজপুরে। এবার সংবাদ বিস্তারিত। জেলা সদর সিউড়িতে বাস স্ট্যান্ডের সামনে আন্দোলনে নামে আদিবাসী লোকজনেরা। তীর ধনুক হাতে নিয়ে সরকারি ও বেসরকারি বাসগুলিকে বাস স্ট্যান্ড থেকে বের হতে বাধা দেয়। আদিবাসীদের আন্দোলনে স্তব্ধ জেলা সদর সিউড়ি। সরকারি ও বেসরকারি বাস আটকে বিক্ষোভ দেখায় আদিবাসীরা। উল্লেখ্য, গতকাল দুবরাজপুর দিক থেকে সিউড়ি বাস স্ট্যান্ড ঢোকার মুখে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রামেশ্বর মুর্মু নামে এক ব্যক্তিকে ধাক্কা মারে। ধাক্কা মারার পরই বাসের চালক ও খালাসিরা পলাতক। গুরুতর আহত অবস্থায় রামেশ্বর মুর্মুকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আদিবাসী নেতা রবীন সোরেনের নেতৃত্বে ঘাতক বাসের মালিককে আলোচনায় বসার জন্য প্রস্তাব দেওয়া হয়, কিন্তু আলোচনায় না বসে আদিবাসীদের হুমকি দিতে থাকে বাস মালিক। ফলে আজ সকাল থেকে তীর ধনুক হাতে নিয়ে সিউড়ি বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখায় আদিবাসীরা এবং সরকারি ও বেসরকারি বাসগুলিকে যেতে বাধা দেয়। সরকারি বাসের এক চালক স্ট্যান্ড থেকে বাস বের করতে গেলে তাকে বেধড়ক মার দেওয়া হয় এবং বাসটি ভাঙচুর করা হয়। তাদের দাবি, মালিকপক্ষ আলোচনায় বসুক, আলোচনা করে ব্যাপারটা মিটিয়ে নেওয়া হবে, না হলে বৃহত্তর আন্দোলনের দিকে হাঁটবে তারা। আজকে এটাকে অবরোধটা কালকে সন্ধ্যেবেলায় একটা দুর্ঘটনা ঘটেছে। এটা বাস স্ট্যান্ডেই রামেশ্বর মুর্মু আমাদের একজন আদিবাসী দুর্ঘটনা এমনভাবে ঘটিয়েছে, একদম দোকানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সেই কারণে আমরা যে মালিকটা করেছিল কালীমাতার বাস মালিককে আমরা অ্যাপিল করেছিলাম যে আপনি বসুন, আলোচনায় বসুন, অসুবিধা নেই, আমরা আলোচনার মধ্যে একটা মীমাংসা করে নেব। সে কোনো রকম মীমাংসা চায়নি, সে উল্টে আবার আদিবাসীদেরকে থ্রেট দিচ্ছে এবং রবাব দিচ্ছে। সেই কারণে আজকে এই অবরোধটা হয়েছে। আমরা তাকে চাই, তার সঙ্গে আলোচনায় বসতে চাই। আজকে আপনারা কি করলেন? আজকে আমরা অবরোধ করলাম, কেউ শুনছে না। কি চাইছেন আপনি? কি চাইছেন? আমরা চাইছি আলোচনার মাধ্যমে একটা সমাধান সূত্র বেরিয়ে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে প্লাস্টিক মুক্ত শহর গড়ার উদ্দেশ্যে একটি বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় অংশ নেন
সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল, দুবরাজপুর পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কমলকান্তি দাস, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান পীযূষ পান্ডে সহ সর্বস্তরের মানুষজন। সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল জানান, দুবরাজপুর শহরকে প্লাস্টিক মুক্ত করতে বদ্ধপরিকর এবং প্লাস্টিক ম্যানেজমেন্ট রুল 2016 অনুযায়ী প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা গ্রহণ করেছে দুবরাজপুর পৌরসভা। প্রতিটি বাড়িতে বা দোকানে জমা আবর্জনাগুলিকে পৌরসভার কর্মীরা নিয়ে এসে তারা অন্যত্র ফেলবেন। সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল আরও জানান, যেসব দোকানদার প্লাস্টিক ব্যবহার করতে চান তারা প্রতি মাসে 4000 টাকা ফিস দিয়ে 50 মাইক্রনের ওপরে প্লাস্টিক ব্যবহার করতে পারবেন। এই শহর গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই জন্য আমাদের একটি বিশেষ কর্মসূচি আজকে অনুষ্ঠিত হলো। আমরা শহর পরিক্রমা করলাম, একটি পদযাত্রা আজকে অনুষ্ঠিত হলো। আমাদের সর্বস্তরের মানুষ এখানে ছিলেন। আমরা দুবরাজপুরকে পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ এবং প্লাস্টিক ম্যানেজমেন্ট রুল 2016 অনুযায়ী প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা, নিষিদ্ধ করা, এগুলোর আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি। সেই সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটি বাড়ি থেকে হাউস টু হাউস কালেকশন, যে আবর্জনা প্রত্যেকটি বাড়িতে এবং দোকানে প্রতিদিন আর কি জমা হয়, সেগুলো হাউস টু হাউস কালেকশনও আমরা শুরু করেছি। তার জন্য আমরা মার্চ মাসের 1 তারিখ থেকে প্রত্যেকটি বাড়িতে আমাদের পৌরসভার কর্মীরা যাবেন এবং ওগুলো সংগ্রহ করবেন, নির্দিষ্ট জায়গায় সেগুলো আমাদের ফেলে আসবেন। এছাড়া আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। সচেতনতা একটি বড় কর্মসূচি আমরা নিয়েছি। আজকে যেমন পদযাত্রা অনুষ্ঠিত হলো, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে এরপরে প্রচার প্রসার করব। প্রত্যেকটি শপকিপার যারা আছে, দোকানদার, তাদের কাছেই আমরা অনুরোধ রাখবো যে তারাও যেন আমাদের সঙ্গে সহযোগিতা করেন। তাদের প্লাস্টিক আমাদের যে ম্যানেজমেন্ট, আমাদের যে এই নিয়ম অনুযায়ী তারা নির্দিষ্টভাবে ব্যবহার করেন, আমাদের সাথে সহযোগিতা করেন এবং পরিচ্ছন্ন দুবরাজপুর তৈরি করতে আমাদের সঙ্গে সর্বস্তরে সহযোগিতা করেন। এই প্লাস্টিক ম্যানেজমেন্ট রুল অনুযায়ী যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবহার করতে চান তারা নির্দিষ্ট ফিস দিয়ে 4000 টাকা প্রতি মাসে এই ফিস দিয়ে তারা ব্যবহার করতে পারেন 50 মাইক্রনের উপরে, এবং 50 মাইক্রনের নিচে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করা যাবে না। এগুলো আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। সুতরাং আমরা সেইভাবেই আর কি এর উদ্যোগ গ্রহণ করছি, যাতে এটি নিয়ন্ত্রণ করা যায় এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়। এগুলো আমাদের প্রচার কর্মসূচি হয়েছে। আমরা মাইকিং, পোস্টারিং, ব্যানারিং এ সমস্ত আমরা করছি বিভিন্ন জায়গায়। এছাড়াও আমরা প্রত্যেকটি ওয়ার্ডেও আমরা আমাদের এই প্রচার কর্মসূচি রাখব। আমরা নির্দিষ্ট সময় নিয়ে মানুষকে এর মধ্যে একটু সচেতনতা বৃদ্ধি করে তারপরে আমরা এগুলো করতে চাই। সেক্ষেত্রে আমাদের আইনানুগ যে ব্যবস্থা নেওয়া সেটা আমাদের নিতেই হবে। আজকে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে র্যালি করা হলো এবং এটার নেতৃত্বে ছিলেন আমাদের দুবরাজপুর পৌরসভার বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর এসডিও সদর রাজীব মণ্ডল মহাশয়। আমাদের আজকের র্যালির মূল উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাই নির্মল বাংলা, বাংলাকে পরিষ্কার, বাংলাকে মুক্ত রাখতে। তারই পদক্ষেপ হিসাবে আমরা আজকে এই র্যালি, যে প্লাস্টিকের ব্যবহার চলবে না, থার্মোকলের ব্যবহার চলবে না এবং বাড়িতে যাতে জমা জল না থাকে, ডেঙ্গির মশার প্রকোপ যাতে না হয়, এই দিকগুলো নিয়ে মানুষকে সচেতনের জন্য আমাদের আজকে এই র্যালি করা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে। এখানে আমাদের দুবরাজপুর পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর এসডিও সদর ছিলেন, এক্সিকিউটিভ অফিসার ছিলেন, অন্যান্য পৌরসভার কর্মীরা ছিলেন, বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে শুরু করে বিভিন্ন মেয়েরা এসেছিলেন এবং শহরটা পরিক্রমা করলাম। আমাদের এটার মুখ্য উদ্দেশ্য ছিল যে আমরা চাই দুবরাজপুর শহর প্লাস্টিক মুক্ত হোক, কারণ আমরা জানি যে প্লাস্টিক বা থার্মোকল মাটির সঙ্গে মিশতে 800 থেকে 1000 বছর লেগে যায়। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, পরিবেশের ক্ষতি হয়। তাই আমরা সচেতনতা করছি। আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে দোকানে দোকানে গিয়ে বলা হচ্ছে, এরপরে আমরা আইনগত ব্যবস্থা নেব যাতে পৌরসভা এলাকায় প্লাস্টিক মুক্ত পৌরসভাকে আমরা চাই। দুবরাজপুর পৌরসভা প্লাস্টিক মুক্ত হবে এবং তারই পদক্ষেপ হিসাবে আজকে র্যালি। আমরা বিভিন্ন দোকানে দোকানে পৌরসভার স্টাফরা বলে এসছে এবং আজকে র্যালির মধ্যে দিয়ে সচেতনতা করলাম। আমরা চাই দুবরাজপুর শহর
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্মল বাংলা পদক্ষেপ, তার সঙ্গে তাল মিলিয়ে দুবরাজপুর শহর নির্মল থাকে, পরিষ্কার থাকে, এবং সেটাই আমরা চাই। পৌরসভার জনগণকে আপনারা আবর্জনা পৌরসভার লোক আপনাদের বাড়ি যাবেন এবং আপনাদের বাড়ি থেকে সে ময়লা তুলে ব্যবহার করা করবেন না। আমাদের পৌরসভার লোক গিয়ে সেই আবর্জনা আপনাদের বাড়ি থেকে তুলে আসবে। পরিচ্ছন্নতায় পরিচয়, যত্রতত্র আবর্জনা নয়, যত্রতত্র আবর্জনা নয়, ব্যবহার করবেন না। বাংলাকে নির্মল করে তুলবই, এই আমাদের প্রতিজ্ঞা। বাংলাকে নির্মল করে তুলবই, ব্যবহার করবেন না। আপনি কি জানেন থার্মোকল মাটিতে মিশতে 800 বছরের বেশি সময় লাগে? দুবরাজপুর পৌরবাসীর কাছে আবেদন, আপনার বাড়ির ময়লা। লালটু মুখার্জি ও শেখ রেজ্জাকের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। লোকসভা ভোটের আগে দলকে চাঙ্গা করতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। তাই আজ রামপুরহাট 2 নম্বর ব্লকের তারাপীঠে তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, তৃণমূল জেলা সহসভাপতি অভিজিৎ সিংহ প্রমুখ। আজ তৃণমূলের এই বুথ সম্মেলনে অঞ্চল সভাপতিদের ভোট নিয়ে আলোচনা করেন অনুব্রত বাবু। তিনি আজকের এই সভায় বিরোধীদের কটাক্ষ করেন এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে তুলে ধরেন। এক বলুন যে আপনার দোষের জন্য হেরেছি, নালে বলুন ব্লক প্রেসিডেন্টের দোষ, তার জন্য হেরেছি, নালে বলুন যে এমএলএ কে দাঁড় করেছিলেন, এমএলএ দোষ, তার জন্য হেরেছি। দোষ দেখান একটা, কি কারণে, নালে বলুন আমাদের ভুল ত্রুটি আছে। আমাদের ভুল ত্রুটি আছে প্রথমত স্যার হাসন গত পঞ্চায়েতটা আমাদের সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত ছিল না, মানে তৃণমূল থেকে নির্বাচিত মাত্র 2 জন প্রতিনিধি ছিল, কংগ্রেস এবং নির্দলের সমর্থনে প্রধান হয়েছিলেন। তারপরে বিধানসভা। এখন কি হবে? এখন পরিস্থিতি আমরা সম্পূর্ণরূপে সামলে নিয়েছি। আপনি 1500 কত ভোটে হেরে আছেন? 1568 ভোটে হেরে আছে। কি হবে? এখন আমরা তার থেকেও বেশি লিড করবো, মিনিমাম 2000 ভোট লিড করবো। আপনার মহিলা এনেছেন? মহিলা দাঁড় প্রান্ত হাসনের মহিলারা দাঁড়াবেন। আচ্ছা, আগে তো আমরা 1500 ভোটে হেরে আছি, ঘটনা বলবেন। এখন কি ভালো? একটা কারণেই বলবো, আমাদের মা মাসি মানুষ যেভাবে মহিলাদেরকে প্রাধান্য দিচ্ছে, যার জন্যই বলতে পারি যে এবার ভোট আশা করছি না। আমরা আগের বিধানসভায় দিই নাই না, দিয়েছিলাম হয়তো আমি আগে নেতৃত্বে ছিলাম না, কিন্তু আমার মনে হয় আগে হয়তো নেতৃত্বের কিছু ব্যর্থতা ছিল। মাইকটা অন্যজনকে দিন। উনি যা বললেন ঠিক বললেন। এখন ভোটে ভালো অবস্থা হবে? নিশ্চয়ই হবে। কে মিটিং করতো না শিখিয়ে এনেছে? হারলেন কেন? কত ভোটে হেরেছেন জানেন? তাহলে অত মিটিং করলেন, অত ইয়ে করলেন, তবে হারলেন কেন? এখন তো আবার তো কংগ্রেস আছে ওখানে। এখন কি হবে? 200-100 ভোটে হারবো তো? হারবো না। এখন মানে কংগ্রেস মানে তাই এত যদি মানুষের উপকার করলেন, তা আপনাকে হারালো কেন মানুষ? 3 ইলেকশন স্যার সিপিএম এর মেম্বার ছিল স্যার ওখানে। স্যার আমি যে বুথ সংশোধন স্যার যেটা করছি সেটা স্যার এখন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, তারাপীঠ। সদ্যজাত শিশুর মৃতদেহ নিয়ে টানা হেঁচড়া কুকুরের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এলাকায়। জানা যায় আজ সকালে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের কাছে একটি ড্রেনে কাপড়ে জড়ানো সদ্যজাত শিশুর দেহ নিয়ে কুকুরে টানাটানি করছে। এলাকার লোকজনেদের নজরে এলে তারা কুকুরটিকে সরিয়ে দেন এবং গিয়ে দেখেন ওটা একটি সদ্যজাত শিশুর মৃতদেহ। তড়িঘড়ি সিউড়ি থানায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। কে বা কারা শিশুটিকে ড্রেনে ফেলে গিয়েছে এখনো জানা যায়নি।
পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। দুবরাজপুর কোর্টে নতুন এপিপি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন রাজেন্দ্র প্রসাদ দে। উল্লেখ্য, গত 10ই ফেব্রুয়ারি দুবরাজপুর কোর্টের সরকারি আইনজীবী মণিলাল দে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে সরকারি আইনজীবী পদে নিযুক্ত ছিলেন তিনি। তাই তার মৃত্যুর পর এই পদটি শূন্য থাকায় জেলাশাসক মৌমিতা গোদারা দুবরাজপুর কোর্টে রাজেন্দ্র প্রসাদ দেকে এপিপি হিসাবে নিয়োগ করেছেন আন্ডার সেকশন 25 ভিত্তিতে। জেলার পাবলিক প্রসিকিউটর মলয় মুখোপাধ্যায় বলেন, ক্রিমিনাল কোর্টে প্রতিদিন কিছু না কিছু মামলা হয়ে থাকে। সেক্ষেত্রে সরকারি আইনজীবী না থাকলে মামলার গতি প্রকৃতিতে অসুবিধা হয়। আমাদের দুবরাজপুর জেএম কোর্টের এপিপি ছিলেন স্বর্গীয় শ্রী মণিলাল দে মহাশয়। তিনি দীর্ঘদিন ধরে দুবরাজপুরের এই জেএম কোর্টের এপিপির দায়িত্ব পালন করছিলেন। গত সরস্বতী পুজোর দিনে হঠাৎ তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে তিনি সিউড়িতে পরলোক গমন করেন। তারপর থেকে দুবরাজপুরের কোর্ট এপিপি ছিল না। সেই হিসেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম মাননীয়া ডিএম সাহেব তিনি দুবরাজপুর কোর্টে শ্রী রাজেন্দ্র প্রসাদ দেকে এপিপি হিসেবে নিয়োগ করেছেন আন্ডার সেকশন 25। এখন থেকে উনি কাজ চালাবেন এবং যতদিন না কোনো ফার্দার অর্ডার আসে তারপর ততদিন পর্যন্ত উনি কাজ চালাবেন। তো আপনারা জানেন যে ক্রিমিনাল কোর্টে প্রত্যেক দিনই কিছু না কিছু মামলা থেকে থাকে এবং সেক্ষেত্রে সরকারি আইনজীবী না থাকলে মামলার গতি প্রকৃতি অনেক সময় অসুবিধা হয়ে যায় এবং জজ সাহেব ওই ব্যাপারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যার ফলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি তার ক্ষমতা বলে দুবরাজপুর কোর্টে এপিপি হিসেবে রাজেন্দ্র প্রসাদ দেকে নিয়োগ করেছেন। দুবরাজপুর কোর্টের আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে গত 10/2/2019 তারিখে মাননীয় এপিপি মহাশয় মণিলাল দে হঠাৎ মারা যান। মারা যাওয়ার পর সেই এপিপি পদটা এখানে মাননীয় জেলা শাসক আমাকে অ্যাপয়েন্ট করেন সেই পদে এবং সেই পদের জন্য গত পরশুদিন দুবরাজপুর আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহাশয়কে অবগত করে আমি তার সেই পদের দায়িত্বভার গ্রহণ করি। মাননীয় প্রাক্তন এবং স্বর্গীয় মণিলাল দে মহাশয় উনি যে নিষ্ঠার সঙ্গে এই পদের কার্যভার গ্রহণ করেছিলেন এবং নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে গিয়েছেন, সেই কাজ নিষ্ঠার সঙ্গে কাজ এবং সততার সঙ্গে কাজ আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহের ময়নাতদন্তের দাবিতে আজ দুবরাজপুরের ইসলামপুরের রানীগঞ্জ মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। প্রায় 4 ঘন্টা এই অবরোধ চলে। উল্লেখ্য, দুবরাজপুর থানার সিভিক ভলেন্টিয়ার জাহাঙ্গীর মণ্ডল বাড়ি থেকে ডিউটি করার জন্য বের হয় গত বৃহস্পতিবার দুপুরে কিষান মান্ডিতে। সেখানে তার ডিউটি ছিল দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত, কিন্তু রাত বাড়লেও সে আর ঘরে ফেরেনি। তাই বাড়ির লোকজন থানায় খবর নিলে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। পরদিন অর্থাৎ শুক্রবার বৈকালে মানসায়েরের জঙ্গলে তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়, কিন্তু 24 ঘন্টার বেশি কেটে গেলেও তার মৃতদেহ ময়নাতদন্ত না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাই তারা ইসলামপুরে পথ অবরোধ করেন। এলাকাবাসীরা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন। পরে দুবরাজপুর থানার ওসি দেবব্রত সিনহা এলে সঠিক তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। আমি বলতে চাইছি যে আমার ছেলে ডিউটি অবস্থায় মারা গেছে, সিভিক পুলিশ, তার তদন্ত আমি পুরো চাই। আমি এখন কি বলবো, তদন্ততে বেরোবে, তদন্ততে বেরোবে। বাড়িতে কোনো অশান্তি ছিল না, ডিউটি গেছিল, ভাত খেয়ে গেছে। আর আমাকে ডিউটি ওয়ার ছিল যে 2টো থেকে রাত 10টা পর্যন্ত। তো ও আমাকে 6:21 ফোন করেছিল যে আব্বা আমি 8:30টার সময় আমি বাড়ি গেছি, তারপরে আর বাড়ি আসা নাই। পুলিশে অভিযোগ করে এসেছিলাম, পুলিশ আমাকে বলেছিল যেখানে ডিউটি আছে সেখানে খুঁজে এসেছিলাম, পাই নাই। আবার পুলিশের কাছে এলাম, তারপর বড়বাবু একটা ফোন নম্বর চাইলে ওর দিলাম, এই পর্যন্ত। লাস্টটা এই মানসায়ের জঙ্গল। আমাদের সুবিচার চাইছি। আমি জাহাঙ্গীর মণ্ডল, ইসলামপুর গ্রামে বাড়ি, সে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল দুবরাজপুর থানায়।
সে গত বৃহস্পতিবার দিন 2টো থেকে রাত্রি 10টায় দুবরাজপুর কিষাণ মান্ডিতে তার ডিউটি ছিল। সেই ডিউটি করতে গিয়ে তারপর রাত্রে 10টা পেরিয়ে যাওয়ার পরে বাড়ি ফেরেনি। তারপর বাড়ির লোক খোঁজাখুঁজি করে ছেলের মোবাইল বেজে যায়, ছেলে কোনো খবর পায়নি। কিন্তু বর্তমানে সেই খবর না পাওয়ার পরে গতকালকে শুক্রবার দিন বেলা 2টো থেকে 2:30 নাগাদ আতমপুর গ্রাম পঞ্চায়েতের মানসার জঙ্গলে তার অস্বাভাবিক দেহটা পাওয়া গেছে। সেটা আমরা গ্রামবাসী উপলক্ষে দেখলাম যে তার ছেলে যেহেতু কর্মরত অবস্থায় ছিল এবং ডিউটি করতে গিয়ে ফেরেনি বাবা, তো আমরা শুনলাম, গ্রামের লোকরা শুনলাম যে তার বাবা থানায় গিয়ে যোগাযোগ করেছে। বড়বাবু বলেছেন যে হ্যাঁ আপনার ছেলে ওখানে ডিউটি ছিল, আপনারা খুঁজে আসুন। তারা খুঁজে এসছে, পায়নি। আত্মীয়স্বজন সবাই গেছে, খুঁজে পায়নি। পরবর্তী ক্ষেত্রে আমাদের ওনার জাহাঙ্গীর মণ্ডলের ফোন নাম্বারটা চেয়েছিল ওসি সাহেব, সে ফোন নাম্বার দেওয়া হয়েছে। সেই ফোন নাম্বার ট্রেস করে দেখা যাচ্ছে যে পছিয়ারা গ্রাম, যশপুর অঞ্চলের একটা পছিয়া গ্রামে তার কোনো একটা বাড়িতে ফোনের লোকেশন পাওয়া গেছে। সেই ট্র্যাকিং করে নাম্বারটা ওই লোকেশন দেখাচ্ছিল। সেই বাড়িতে যথারীতি পুলিশ গেছে, পুলিশ তার তদন্ত করেছে। তার পরবর্তী ক্ষেত্রে কালকে শুক্রবার দিন, গত শুক্রবার দেখা যায় শুক্রবার দিন 2:30 নাগাদ পুলিশের মাধ্যমে খবর পাই, বাড়ির লোকরা বা গ্রামবাসীরা, প্রতিবেশীরা আমরা খবর পাই যে মানসার জঙ্গলে একটা দেহ পড়ে আছে। সেই দেহ শনাক্ত করার জন্য দুবরাজপুর থানার ওসি সাহেব আমাদের তার বাড়ির লোককে এবং পাড়া প্রতিবেশীকে ডাকেন। তারা গিয়ে দেখেন যে হ্যাঁ এই দেহটি হচ্ছে জাহাঙ্গীর মণ্ডলের। তো আমরা গ্রামবাসী হিসেবে চাইছি যে জাহাঙ্গীর মণ্ডল একটা যুবক, 25 বছর 26 বছর একটা তাজা যুবক আমাদের কাছ থেকে ছেড়ে চলে গেল। তার এই অস্বাভাবিক মৃত্যুর জন্য একবার আইনি বা বিচার তদন্ত হোক। যদি সেই তদন্ত ঠিকভাবে চলার জন্য সিআইডি তদন্ত প্রয়োজন, সেটা আমরা গ্রামবাসী এবং পরিবারের পক্ষ থেকে চাইছি পাড়া প্রতিবেশী হিসাবে। এটা আমাদের আবেদন। আর এখনও পর্যন্ত আমাদের দুর্ভাগ্যের বিষয় যে আমাদের ডেড বডি জাহাঙ্গীর মণ্ডলের ময়নাতদন্ত সিউড়ি সদর হসপিটালে হয়নি। আমরা চাইছি সেই তদন্ত যেন দ্রুততার সঙ্গে হয় এবং আমাদের গ্রামবাসী বা আত্মীয় বাড়িতে তার বাবার হাতে সেই বডি দুবরাজপুর থানা প্রশাসন তুলে দেয়, সেই আবেদন আমরা করছি। এবং সুস্থভাবে আমাদের এখানে একটা আমরা অবরোধে সামিল হয়েছি গ্রামবাসী হিসেবে। আমরা চাইছি তার সুস্থ প্রতিকার হোক। মূলত এই ব্যাপারটা হয়েছে, গ্রামবাসীরা দেখলো যে সকালবেলা দুবরাজপুর থানার জনৈক পরিষদ এএসআই সানোয়ার হোসেন সাহেব বলেছিলেন যে আমরা ওর তদন্ত চলছে বা খুব তাড়াতাড়ি ডেড বডি চলে আসবে। তারপর কিছুক্ষণ পর 2:30 নাগাদ আমরা জানতে পারি যে কোনো জনৈক ডাক্তারবাবু বলেছেন, যিনি পোস্টমর্টম করবেন, যে আমরা কেউ এক্সপার্ট নয়, আমরা এটা করতে পারবো না, এটা আগামীকাল ছাড়া হবে না। সেই জন্য আমরা অবরোধ করেছি যে সেটা যদি আমাদের পরিবারের কাছে, গ্রামবাসীর কাছে, প্রতিবেশীর কাছে সকালবেলা যদি প্রশাসন বলতো যে না এই ডেড বডিটা এখানে হবে না, তাহলে তো আইনে বিধান আছে যদি এখানে এক্সপার্ট না থাকে সদর হসপিটালে, তার উচ্চতর হসপিটাল হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ বা এনি মেডিকেল কলেজ অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে, যে কোনো জায়গায় তদন্তভার করা যায়, সেই ময়নাতদন্ত হওয়া যায়। তাহলে আমাদের যদি সঠিক সময় বলতেন, তা আমাদের ময়নাতদন্ত বর্ধমানে গিয়ে আমাদের নিয়ারেস্ট বর্ধমান বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ আছে, সেখানে তদন্তভার হতো, ময়নাতদন্ত করে আমরা ডেড বডিটা পেতাম আজকে। যেহেতু ডেড বডিটা আমরা আজকে পাচ্ছি না, এই জন্য আমরা চাই এই সুস্থ বিচারের জন্য আশায় আমরা অবরোধ করেছি। এবং ময়নাতদন্ত হওয়ার পরে দেহটা তার পরিবারের হাতে এবং গ্রাম প্রতিবেশীর হাতে তুলে দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি। লালটু মুখার্জি ও শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।